আসসালামু আলাইকুম। ইসমত মিলি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। বর্তমান সময়ে সবচেয়ে জরুরি হল গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা। গতকাল জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে এর সূচনা হয়েছে, এমন কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন বলেন, ধৈর্য সহ এগিয়ে যেতে হবে, তাহলে সবাই মিলে একটি শক্তিশালী দেশ গড়তে পারব। সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এনসিপি সহ ৩-৪টি দল না যাওয়ার ব্যাপারে তিনি বলেন, তাদের স্বাক্ষর করার সুযোগ এখনও রয়েছে, এতে নির্বাচনে বড় কোনো প্রভাব পড়বে না। গতকাল জুলাই যোদ্ধাদের নামে একদল উশৃঙ্খল আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী প্রবেশ করেছিল। জুলাই যোদ্ধা নামে কোনো সংগঠন এ ধরনের কাজ করতে পারে না বলেও জানান এই বিএনপি নেতা। আমাদের আগামী নির্বাচনের জন্য এটা বড় কোনো প্রভাব ফেলবে না। আমরা মনে করি সহনশীলতা সবার মধ্যে আসবে। হয়তো তাদের কিছু দাবি দেওয়া আছে, সেটা সরকারের সাথে আলাপ আলোচনা করবে। এক পর্যায়ে তারাও জুলাই সনদে স্বাক্ষর করবে বলে আমরা বিশ্বাস করি। আর গণতন্ত্রের মধ্যে তো সবাই একমত হবে এমন তো নয়, সেটা উন্মুক্ত আছে, ভিন্ন মত থাকতেই পারে। বগুড়ায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প চলছে। সকালে গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে এই ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনার। এতে উপস্থিত রয়েছেন সাবেক এমপি ও চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, রাজশাহী বিভাগীয় ড্যাবের আহ্বায়ক অধ্যাপক ডাক্তার শাহজাহান আলী সহ বিভিন্ন পর্যায়ের নেতারা। ২০টি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক, কয়েক হাজার রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এছাড়াও বিনামূল্যে ওষুধও দেওয়া হচ্ছে। বিকেলে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ফাউন্ডেশনের চেয়ারম্যান তারেক রহমান ও ভাইস চেয়ারম্যান ডাক্তার জুবাইদা রহমানের ভার্চুয়ালি সংযুক্ত থাকার কথা রয়েছে। বগুড়ার বাগবাড়িতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবা ক্যাম্প থেকে সরাসরি যোগ দিয়েছেন স্টাফ করেসপন্ডেন্ট আতিকুর রহমান সোহাগ। সোহাগ, ফ্রি মেডিকেল ক্যাম্পে কি কি বিষয়ে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে? মিলি আমরা এই মুহূর্তে অবস্থান করছি বগুড়া যে গাবতলী উপজেলার এই বাগবাড়িতে। এখানে জিয়াউর রহমান যে গ্রাম হাসপাতাল রয়েছে, এই গ্রাম হাসপাতাল মাঠে কিন্তু আজকে এই ফ্রি মেডিকেল ক্যাম্পে অনুষ্ঠিত হচ্ছে। তো এখানে কিন্তু আমরা ফ্রি মেডিকেল ক্যাম্পে এসে দেখছি যে আসলে রোগীরা আসছে এবং বিভিন্ন বিভাগে কিন্তু 20টি বিভাগে কিন্তু এই রোগীদের বিভিন্ন ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে। বিশেষ করে মেডিসিন, কার্ডিওলজি, গাইনি থেকে শুরু করে শিশু এবং নাক কান গলার যেগুলো আছে, এগুলো কিন্তু ঢাকা থেকে বিশেষজ্ঞ রোগীরাও চিকিৎসকরা এসেছে এবং জেলার বিভিন্ন স্থান থেকে কিন্তু রোগীরা এখনও আসছে এবং আমরা হচ্ছে যে আসে তারা টোকেন সংগ্রহ করছে এবং এই রোগীরা যে এসে তাদের প্রাথমিক চিকিৎসার পরে কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে পাঠানো হচ্ছে। এর পরবর্তীতে যদি তাদের কোনো অপারেশন বা অন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়, সেই জন্য কিন্তু 2টি হাসপাতালেরও তারা ব্যবস্থা রেখেছে। তো আমরা তাদের সঙ্গে কথা বলে যাচ্ছি যে তাদের পর্যাপ্ত ওষুধ এবং প্রয়োজনীয় যে সমস্ত ওষুধ সামগ্রীর দরকার সেগুলো কিন্তু তাদেরকে বিতরণ করা হচ্ছে। এই ছিল মিলি বগুড়া এই হাসপাতাল থেকে সর্বশেষ ফ্রি মেডিকেল ক্যাম্প সর্বশেষ অবস্থা। দর্শক, জানছিলাম বিশেষজ্ঞ স্বাস্থ্যসেবার খবর। বেতনের 20% বাড়ি ভাড়া ও 1500 টাকা চিকিৎসা ভাতা সহ 3 দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি চলছে এমপিওভুক্ত স্কুলের আন্দোলনরত শিক্ষক কর্মচারীদের। গতকাল দুপুর 2টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি শুরু করে তারা। এছাড়া সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে লাগাতার কর্মবিরতি চলছে বলেও জানান শিক্ষক নেতারা। অনশনের পাশাপাশি শনিবার দুপুরে কালো পতাকা মিছিল করবে বলে জানায় আন্দোলনকারীরা। কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন স্টাফ করেসপন্ডেন্ট জুবাইর প্রধান, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। জুবাইর, শিক্ষকদের অনশন কর্মসূচি নিয়ে নতুন আর কি তথ্য আছে আপনার কাছে?
3 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকরা অবস্থান নিয়েছেন। গত 7 দিন ধরে তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। গতকাল থেকে তাদের যে অনশন কর্মসূচি সেটি চলছে। গত রাতেও তারা এখানে অবস্থান নিয়েছেন। আজকেও সকাল থেকে তীব্র যে রোদ, এই রোদকে উপেক্ষা করেই তারা অনশন কর্মসূচি এখানে করছেন। অনেকেই অসুস্থ হয়েছেন। মেডিকেল টিম কিছুক্ষণ পরপর তারা এখানে এসে তাদেরকে চিকিৎসা দিচ্ছেন। কিছুক্ষণ আগে এটি নেতৃত্বে যারা রয়েছেন অধ্যক্ষ আজিজি সাহেব, তিনি এখানে এসে বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন যে শিক্ষক এবং সরকারকে মুখোমুখি দাঁড় করিয়ে সামনের যেই নির্বাচন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার একটা ষড়যন্ত্র করছে, এরকম মন্তব্য কিন্তু তিনি করেছেন। এবং একই সাথে তিনি নতুন আরেকটি কর্মসূচি ঘোষণা করেছেন। তিনি বলছেন যে এখানে যারা আসলে অবস্থান নিয়েছেন তাদেরকে নিয়ে তিনি শিক্ষা ভবন হয়ে এবং কদম ফোয়ারা পর্যন্ত তারা একটি কালো পতাকা মিছিল তারা করবেন এবং সেটি শেষে সেখানে তারা বক্তব্য রাখবেন। আবারও তারা শহীদ মিনারে এসে অবস্থান নেবেন। তারা বলছেন যে তাদের যে দাবি সেটি না মানা পর্যন্ত তারা কিন্তু এই যে তাদের অবস্থান কর্মসূচি সেটি তারা সেখান থেকে তারা থামবেন না। এবং এখানে শিক্ষকরা সকাল থেকে আমরা দেখেছি যে কিছু সংখ্যক কম থাকলেও, অর্থাৎ 200 জন অনশন কর্মসূচি পালনের অংশ নিলেও যত সময় গড়াচ্ছে তত কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে শিক্ষক কর্মচারীবৃন্দ তারা কিন্তু শহীদ মিনারে এসে অবস্থান নিচ্ছেন এবং তাদের যেই পরবর্তী যে পতাকা মিছিল সেটিতে তারা কিন্তু একত্রিত হয়ে অংশ নেবেন। তো মিলি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের যে 3 দফা দাবি, বাড়ি ভাড়া 20% করা দাবি সহ 3 দফা দাবি, সেখান থেকে এই ছিল আমার কাছে সবশেষ। বন বিভাগের গাছ কেটে সংরক্ষিত বনাঞ্চল ধ্বংস করে প্রকাশ্যে তৈরি হচ্ছে মাছের ঘের, আবাদি জমি, বসতভিটা। 10 বছর ধরে এভাবে উজাড় করা হচ্ছে পটুয়াখালীর উপকূলীয় এলাকার সংরক্ষিত বনাঞ্চল। এর সাথে জড়িতদের বিরুদ্ধে কয়েকটি মামলা দিয়ে দায় সারছে বন বিভাগ। প্রকৃতির দেয়ালখ্যাত বনাঞ্চলের এমন নির্বিচার ধ্বংসে শঙ্কিত এলাকাবাসী, পরিবেশবাদী সহ দুর্যোগ বিশেষজ্ঞরা। পটুয়াখালী থেকে কাজল বরণ দাসের পাঠানো রিপোর্ট। এক দশকে বেশ কয়েকটি প্রাকৃতিক দুর্যোগে পটুয়াখালীর উপকূলীয় বনাঞ্চলের ব্যাপক ক্ষতি হয়েছে। ইতোমধ্যে বিলীন হয়েছে কুয়াকাটার ঝাউবাগান, ইকো পার্ক, নারিকেল বাগান, চর গঙ্গামতি, ট্যাংরাগিরি ইকো পার্ক ও কাউয়ারচরের সংরক্ষিত বনের বিশাল একটি অংশ। উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্পের কাজের জন্য কেটে ফেলা হয়েছে প্রায় 39 কিলোমিটার বেড়িবাঁধের গাছ। আর এভাবেই সংরক্ষিত বনাঞ্চলের গাছ কেটে তৈরি করছে আবাদি জমি, চাষাবাদ হচ্ছে ধান। এর লাগে ফরেস্ট ডিপার্টমেন্টের বন বিভাগের লোকও জড়িত। এরা মোড়া অঙ্কের টাকা পাইয়ে নিশ্চুমেথায় যদি আমাদের মতো সাধারণ মানুষ কিছু বলতে চায়, তো আমাদের মামলা হামলা দেবে, ঠিক আছে, এরকম ভয়ভীতি দেয়। আর মামলা অনেক ছেলের নামে হয়েও গেছে অলরেডি। এটা ঘের সরকারি আর ফরেস্টারি, ঠিক আছে, মানুষের ধরিয়ে খায়। মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা থাকে যে এগুলো হয়তো বন বিভাগের মধ্যে অবস্থিত। এটার কারণ হচ্ছে, কারণ অনেকাংশে দেখা যায় যে আমরা ফিল্ডে দেখি যে ঘেরগুলো বন বিভাগের জমি অথবা বনাঞ্চল সংলগ্ন ঘেঁষা, যার কারণে মনে হয় যে এটা বন বিভাগের জমিতে আছে। আসলে আদতে এটি বন বিভাগের জমিতে নেই। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির সমপরিমাণ বনাঞ্চল তৈরি করতে পারেনি বন বিভাগ। বন উজাড় করা রোধে সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি বলে মত তাদের। তার মধ্যে প্রথম যেটা হলো যে আমাদের যে কমিউনিটি পিপল যারা, তাদের মধ্যে বিভিন্ন ধরনের ডাইভার্সিটি আছে। এই ডাইভার্সিটি পিপলকে কিভাবে এই পলিসির মধ্যে ইনক্লুড করা যায়, কিভাবে পুরো পলিসিটিকে একটা ইনক্লুসিভ জায়গাতে নেওয়া যায়, সেই জায়গাটাতে বড় ধরনের ঘাটতি আমাদের আছে। বিস্তীর্ণ উপকূলে পটুয়াখালী জেলায় 1,50,000 ও বরগুনা জেলায় 75,000 একর জমিতে রয়েছে সংরক্ষিত বনাঞ্চল। প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূলবাসীকে রক্ষায় এসব ফরেস্ট বেষ্টনীকে রক্ষা করার বিকল্প নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এনটিভি নিউজ ডেস্ক। চট্টগ্রাম বন্দরে গেট ফি বাড়ানোর প্রতিবাদে পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান সহ সব ধরনের গাড়ি বন্ধ রেখেছে পরিবহন মালিকরা। এতে করে আমদানি রফতানি পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। এই মুহূর্তে চট্টগ্রাম বন্দর এলাকায় আছেন স্পেশাল করেসপন্ডেন্ট শামসুল হক হায়দরি। হায়দরি, পণ্যবাহী পরিবহন বন্ধ থাকায় বন্দরের কি অবস্থা?
মিলি, আমি যেখানে দাঁড়িয়েছি এটা চট্টগ্রাম বন্দরের অনেকগুলো গেটের মধ্যে অন্যতম প্রধান একটি গেট। বলে রাখা ভালো যে চট্টগ্রাম বন্দরে দেশের আমদানি রপ্তানি পণ্যের সিংহভাগ যেহেতু এই বন্দরের মাধ্যমে আসে, ফলে এখানে প্রতিদিন গড়ে 10,000 গাড়ি প্রবেশ করে এইসব আমদানি রপ্তানি পণ্য আনা নেওয়ার জন্য। কিন্তু আজ সকাল থেকে এখানে কোনো গাড়ি প্রবেশ করেনি। আপনি লক্ষ্য করে থাকবেন আমার পেছনে, আমার ডান পাশে যে সড়কটি, এটি বন্দরে গাড়ি প্রবেশের একটি পথ। এটি অন্যান্য দিন দীর্ঘ সারি আমরা লক্ষ্য করি, ট্রাক, কাভার্ড ভ্যান ইত্যাদি এগুলো থাকে, কিন্তু আজ কিছুই নেই। সকাল থেকেই এই গাড়িগুলোর প্রবেশ বন্ধ রেখেছে মালিকরা। তাদের অভিযোগ যে আগে যে একটা নির্ধারিত একটা ফি তারা দিতেন 52 থেকে 57 টাকা, এখন সেটিকে বাড়িয়ে 1,230 টাকা করা হয়েছে। এই 230 টাকা ফি নির্ধারণ, এই যে বন্দরের একটি গাড়ি প্রবেশের বাবদ, সেই ফিটা কমানোর দাবিতে, অর্থাৎ এটা প্রত্যাহার করে আগের নিয়মে রাখার জন্য তারা এই বন্ধটা রেখেছে। তারা এইতে গাড়ি বন্ধ রাখার ফলে চট্টগ্রাম বন্দরে আমদানি রপ্তানি পণ্য পরিবহনটা প্রায় ব্যাহত এবং এই মুহূর্তে তো বন্ধই বলা যায়। আমি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিবের সাথে কথা বলেছি, এই যে অচল অবস্থা, এটি নিরসনের উপায় কি। তারা আমাকে বলেছেন যে আগামীকাল 12টার দিকে মালিক পক্ষের সাথে একটা বৈঠক করবেন এবং চেষ্টা করবেন সমস্যা সমাধানের জন্য। মিলি। দর্শক, জানছিলাম চট্টগ্রাম বন্দরের খবর। আলোচনা সভা, গান, বাউল মেলা ও সাধু সংঘের মধ্য দিয়ে কুষ্টিয়ার কুমারখালী ছেউড়িয়ায় আকড়া বাড়িতে চলছে বাউল সম্রাট ফকির লালন শাহের 3 দিনের লালন উৎসব। এই উৎসবকে ঘিরে অসংখ্য দর্শনার্থী এসেছেন আকড়া বাড়িতে। গতকাল সন্ধ্যায় অধিবাসের মধ্য দিয়ে মূল আয়োজন শুরু হয়। আজ দুপুরে পূর্ণ সেবার মধ্য দিয়ে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষ হয়। প্রতিদিন রাতে আকড়া বাড়ির মূল মঞ্চে আলোচনা সভার পাশাপাশি একাডেমির শিল্পী ও দেশ বরেণ্য লালন শিল্পীরা লালন ফকিরের আধ্যাত্মিক গান পরিবেশন করছেন। অন্যদিকে আকড়া বাড়ি চত্বরে কালী নদীর তীরে মাঠে বসেছে বিশাল লালন মেলা। আন্তর্জাতিক খবর। যুদ্ধবিরতি ভেঙে আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক শহরে হামলা চালিয়েছে পাকিস্তানের বিমান বাহিনী। এতে নিহত হয়েছেন 40 জন এবং আহত হয়েছে আরও অন্তত 179 জন। এর আগে পাকতিকা প্রদেশের একাধিক জায়গায় বিমান হামলায় 3 আফগান ক্রিকেটার সহ 6 জন নিহত হয়। এদিকে দুই দেশের মধ্যে শান্তি আলোচনার জন্য কাতারের মধ্যস্থতার প্রস্তাবে দোহায় বৈঠকের প্রস্তুতি চলছে। এছাড়া পাকিস্তানের পাখতুনখোয়ায় আফগান সীমান্তের কাছে একটি পাকিস্তানি সেনা ক্যাম্পে আত্মঘাতী হামলায় 7 সেনা ও 3 জঙ্গি সহ মোট 10 জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে 13 সেনা। আফরা আঞ্জুমের ডেস্ক রিপোর্ট। উত্তেজনা অব্যাহত রয়েছে পাকিস্তান আফগান সীমান্তে। চলছে পাল্টাপাল্টি হামলা, রণক্ষেত্র দুই দেশের সীমান্তবর্তী এলাকাগুলো। এমন অবস্থায় সংঘাত থামিয়ে অস্থায়ী যুদ্ধবিরতির মধ্যেই আফগানিস্তানে আরও বড় বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। ঘটেছে হতাহতের ঘটনা। পাক সেনাদের এই হামলার পর আফগান সেনারা পাল্টা হামলা শুরু করেছে। ধারণা করা হচ্ছে পাকিস্তানের হামলায় 3 ক্রিকেটার নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন আফগানিস্তানের তারকা ক্রিকেটাররা। আফগানিস্তানের পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় 3 স্থানীয় ক্রিকেটার নিহত হয়। তারা প্রদেশের রাজধানী সারানায় প্রীতি ম্যাচ খেলে বাড়ি ফেরার পথে ওই হামলার শিকার হয়। ক্রিকেটার ও বেসামরিক মানুষ নিহতের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে আফগান তারকারা। পাকিস্তানের এই হামলাকে বর্বর ও অনৈতিক বলেছেন রশিদ খান। আফগানিস্তানের সিরিজ বাতিল করার সিদ্ধান্তকেও স্বাগতম জানিয়েছেন তিনি। আফগানিস্তানের হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা অলরাউন্ডার মোহাম্মদ নবীও এই ঘটনায় নিন্দা জানিয়েছেন। এই মুহূর্তে শেরেবাংলা স্টেডিয়ামে উপস্থিত আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট কুশল ইয়াসির। সরাসরি চলে যাচ্ছি সেখানে। কুশল, প্রথম ম্যাচকে ঘিরে দর্শক আগ্রহ কেমন দেখছেন এবং একাদশ কেমন হতে পারে? মিলি, প্রায় 2 বছর পর মিরপুর জাতীয় স্টেডিয়ামে ফিরেছে ওয়ানডে ক্রিকেট। 2023 সালে নিউজিল্যান্ড বিশ্বকাপের আগে যে 2টি ম্যাচ খেলেছিল বাংলাদেশ, এরপরে কিন্তু আর কোনো খেলা হয়নি। এখানে সকাল 10:30 নাগাদ কিন্তু খুলে দেওয়ার কথা ছিল এই গেটগুলো, কিন্তু এখন পর্যন্ত এই গেট কিছুক্ষণ আগে খুলেছে আমরা দেখেছি। এবং যদি দেখাতে যায় যে দর্শকরা কিন্তু তীব্র রোদের মধ্যেই কিন্তু তারা উপস্থিত হয়েছেন। দীর্ঘ লাইন ছিল, কিছুক্ষণ আগে গেট খুলে দেয় তারা কিন্তু ভেতরে প্রবেশ করছেন। বাংলাদেশ
টিমের কথা যদি বলি, ধারণা করা হচ্ছে এই ম্যাচের মধ্যে 2 জন পেসার নিয়ে একাদশ সাজাবেন ফিল সিমন্স, এবং স্পিনারদের প্রাধান্যই বেশি থাকবে, কারণ মিরপুরের চিরায়ত যে উইকেট, এই উইকেটেই কিন্তু খেলা হচ্ছে। কাল আনুষ্ঠানিক যে প্রেস কনফারেন্স সেখানে ফিল সিমন্স জানিয়েছেন এই কথাগুলো, এবং দর্শকদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিলেন যে সাম্প্রতিক যে পারফরমেন্স বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে খুব একটা ভালো নয়, তবে তাদের আশা যে বাংলাদেশ এই সিরিজ দিয়ে ঘুরে দাঁড়াবে। আসন্ন 2027 বিশ্বকাপের আগে 23টি ম্যাচ রয়েছে বাংলাদেশের জন্য, তার মধ্যেই কিন্তু বাংলাদেশকে মূল পর্বে খেলার জন্য কোয়ালিফাই করতে হবে। এই ম্যাচগুলোর বেশিরভাগ ম্যাচ জিতলেই কিন্তু বাংলাদেশের জন্য সুযোগ থাকবে 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশ নেয়ার, এবং সব মিলে মেহেদী মিরাজের জন্য একটি বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে, কারণ তার নেতৃত্বাধীন যে বাংলাদেশ পরিসংখ্যান খুব একটা ভালো না। তো সব মিলিয়ে বাংলাদেশ দল ভালো করবে, এটাই সাধারণ দর্শকদের প্রত্যাশা। মিলি, দর্শক জানছিলাম বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডের খবর। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।